দেখুন, আমার পক্ষে এই বিয়েটা মেনে নেওয়া সম্ভব না। আর আমার পরিবারও আপনাকে মেনে নেবে না। আমি অন্য কাউকে ভালোবাসি। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। অবশ্যই আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আমার কি খেয়ে কোনো কাজ নেই? আপনাকে বউ হিসেবে মেনে নিতে হবে। আমি এখানে কিছুদিন থাকব। আপনি কবে ডিভোর্স দিতে পারবেন বলুন? আমি যে কী কারণে এখানে আসতে গেলাম। এখন আফসোস করে আর কি করবেন? চলেই তো এসেছেন। আপনি আপনার ঠিকানা দিয়ে যান। আমি ডিভোর্স পেপার রেডি করে পাঠিয়ে দিব সেই ঠিকানায়। ওই যে বড় বট গাছটার নিচে আপনি আমার জন্য অপেক্ষা করবেন। কালকে আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব। ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। কিন্তু আমি শুধু তোমার থেকে মুক্তি চাই, আর কিছু না। অয়ন ঘুমিয়েছিল। হঠাৎ করে অয়নকে কেউ ধাক্কা লাগালো। অয়ন ঘুমের মধ্যে নড়েচড়ে আবারও ঘুমিয়ে গেল। আবারও অয়নকে ধাক্কাতে লাগলো। অয়ন এবার বিরক্ত হয়েই বলে উঠল, আমি বললাম তো আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আপনি আমাকে বিরক্ত করছেন কেন? একটু শান্তিতে ঘুমাতে দিন না। অয়ন কথাটি বিড়বিড় করে বলল। অয়নের সামনে থাকা ব্যক্তিটি শুনতে পেল না স্পষ্টভাবে। অয়নকে ধাক্কাতে ধাক্কাতে ব্যক্তিটি জোরে চিৎকার করে বলে উঠল, এই, তোকে কতক্ষণ ধরে ডাকছি আমি? কি বিড়বিড় করে বলতেছিস? কিছুই তো বুঝতে পারছি না। জোরে বল, ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখছিস নাকি? অয়ন তার বড় বোনের কণ্ঠ শুনে ঘুম থেকে লাফতে উঠে পড়ল। তারপরে তার বড় আপুকে সামনে দাঁড়িয়ে দেখে জড়িয়ে ধরে বলে উঠল, আপু তুমি কখন এসেছো? আমাকে ডাকোনি কেন? আর তুমি আসবে আমাকে তো একবার জানাওনি। তাহলে আমি তোমাকে গিয়ে নিয়ে আসতে পারতাম। তোকে সারপ্রাইজ দিবার জন্য কিছু জানাইনি, এসে সারপ্রাইজ দিলাম, তুই খুশি হসনি? আর তুই ঘুমের মধ্যে বিড়বিড় করে কি বলছিলি? তুই কি কোনো স্বপ্ন দেখছিলি নাকি কতক্ষণ ধরে তোকে ডাকছি? অয়ন তার বড় বোনের মুখে এমন কথা শুনে চমকে গেল। তারপরে নিজেই মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, আমি স্বপ্নের মধ্যে তো ওই মেয়েটাকে দেখছিলাম। বিড়বিড় করে কি বলেছে আল্লাহই জানে। আপু কিছু শোনেনি তো? আপুকে দেখি জিজ্ঞাসা করি কিছু শুনেছে নাকি। কিছু শুনলে তো সর্বনাশ হয়ে যাবে। অয়ন নিজের মনে মনে এইসবই ভাবছিল। লামিয়া তার ভাইকে অন্যমনস্ক থাকতে দেখে আবারও ধাক্কা দিয়ে বলে উঠল, কি রে অয়ন, তোর সমস্যা কি? তুই আবার কি ভাবতে বসেছিস? হ্যাঁ বলতো, তোর কি কোনো সমস্যা আছে? তুই কি কোনো বিপদে পড়েছিস? আমাকে পরিষ্কার করে বলতো। তোকে তো কখনো এরকম দেখিনি, আজকে এরকম করছিস কেন? কই আপু, আমার তেমন কিছু হয়নি। আসলে ঘুম থেকে উঠলাম তো, এর জন্য এরকম লাগছে। আমি বিড়বিড় করে কি বলছিলাম আমার তো মনে নেই। তুমি কি কিছু শুনেছো নাকি? না, আমি তোর কোনো কথা বুঝতে পারিনি। কি বিড়বিড় করে আস্তে আস্তে বলছিলি, স্পষ্টভাবেই শুনতেই পারিনি। সেজন্যই তো তোকে জিজ্ঞাসা করলাম। অয়ন তার বড় আপুর কথা শুনে যেন বড় একটা বিপদ থেকে রক্ষা পেল। নিজের মনেই মনে বলতে লাগলো, আল্লাহ অনেক বড় বাঁচান বাঁচাইছে আপু। কিছু শুনতে পারিনি। আপু শুনলে তো আমার সব শেষ হয়ে যেত। আমাকে মনে হয় বাড়ি থেকে বের করে দিত আব্বু আম্মু। অয়ন, তোর ভাব আমার ভালো লাগছে না। তোর কিছু একটা হয়েছে। আমি কিন্তু আব্বু আম্মুকে সব বলে দিব, তুই যদি আমাকে কিছু না বলিস। আরে আপু, তুমি এত চিন্তা করছো কেন? আমার কিছুই হয়নি। তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে ঝটপট আসছি। আমি তো তোমাকে বললাম আমি ঘুম থেকে উঠেছি তো, তাই এরকম মনে হচ্ছে তোমার। আমি ফ্রেশ হয়ে নিচে নামবো, দেখবে একদম আমাকে আগের মতো ফুরফুরা লাগবে। আর আমার কি হবে বলো? আমার কিছুই হয়নি, সত্যি বলছি। ঠিক আছে, তাড়াতাড়ি নিচে আয়। ফ্রেশ হয়ে তোর জন্য কেউ অপেক্ষা করছে। তার তো আর দেরি সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি তোকে নিচে যেতে বললো। তোমার সাথে কে কে এসেছে আপু? না তুমি একা এসেছো? তুমি কার কথা বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু একটু পরিষ্কার করে আমাকে বলো না। এখন তোকে কিছু বলবো না। তুই নিচে আয়, ফ্রেশ হয়ে নিজেই দেখে নিবি নিচে কে এসেছে আর তোর জন্য কেই বা অপেক্ষা করছে। এই বলে অয়নের বড় আপু চলে গেল নিচে। তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। নিচে এসে দেখে তিনজন মেয়ে, তাদের মুখ দেখা যাচ্ছে না, টিভি দেখছে তারা। সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে তাদের দুজনের সামনে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে
নামার আওয়াজ পেয়ে একজন তার মুখটা ঢেকে নিল। অয়ন আর একজনকে দেখে জড়িয়ে ধরে বলে উঠল, অবন্তী আপু, তুমি এসেছো এতক্ষণ আমাকে আপু কিছুই বলেনি। আপুকে কত করে জিজ্ঞাসা করলাম তোমার সাথে কে কে এসেছে, আমাকে কিছুই বললো না। তুমি আমার রুমে যাওনি কেন, আর আমাকে ডাকোই নিবা কেন? আরে পিচ্ছি, তুই শান্ত হ, তুই চুপ কর, আগে আমাকে বলতে দে। এত পাগলামো করছিস কেন? আমি তো লামিয়াকে নিষেধ করেছিলাম তোকে না জানাতে যে আমি এসেছি। তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তুই সারপ্রাইজ হয়ে গেলি। কি সুন্দর, তাই না? আর যদি প্রথমেই লামিয়া গিয়ে বলে দিত আমি এসেছি, তাহলে এই মজাটা তো আর হতোই না, তাই না? অবন্তীর কথা শেষ হতেই আর একটা মেয়ে এসে অয়নকে জড়িয়ে ধরল। অয়ন বেশ বিরক্ত হয়ে তাকে বলে উঠল, রুহি আপু, কি হচ্ছে? আমাকে ছাড়ো বলছি। হুটহাট করে তুমি আমাকে জড়িয়ে ধরো কেন? তোমার লজ্জা করে না? আমার লজ্জা করবে কেন? আমি তো তোকে ভালোবাসি, তুই কেন বুঝতে চাস না এটা? আর খালামণি তো বলেছে তোর সাথে আমারই বিয়ে দিবে, তাহলে তোকে জড়িয়ে ধরলে সমস্যা কি? তোমাকে কখনোই আমি বিয়ে করব না। তোমাকে আমি এটা আগেও বলেছি, তাও তুমি সবসময় এরকম করো আমার সাথে। আচ্ছা আপু, তুমি এই পাগলিটাকে নিয়ে এসেছো কেন? তুমি একা একা আসতে পারোনি? অবন্তী আপুকে সাথে নিয়ে এখন যতদিন থাকবে আমাকে জ্বালিয়ে মারবে। অসহ্যকর একটা। আরে ভাই, তুই ক্ষেপে যাচ্ছিস কেন? আমাদের ক্যাম্পে পড়েছে আমাদের বাড়ির পাশে, সেজন্য ভাবলাম যে বাড়িতে চলে আসি। আর তুই তো জানিস আমরা 3 জনই একই সাথে, আমাদের সাথে আরেকজন যোগ হয়েছে, তাই আমরা 4 জন এখানে এসেছি। যতদিন ক্যাম্প থাকবে ততদিন আমরা এখানেই থাকবো। সোফায় বসে নদী একধারে অয়নের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এটা আমার সাথে কি হলো? এতদিন পরে আবার আয়নের সাথে এইভাবে দেখা হবে কখনো ভাবিনি। আমাদের এই ছেলেটাকে স্বামী হিসেবে মানি না, তাহলে ওকে অন্য একটা মেয়ে জড়িয়ে ধরাতে আমার কেন প্রচুর পরিমাণে রাগ উঠতেছে বুঝতে পারছি না। না, আয়নকে আমার মুখ দেখানো যাবে না। অয়ন, এখন থেকে আমার নিজেকে আড়াল করেই চলতে হবে। নদী বসে বসে এইসব ভাবছিল। হঠাৎ অয়ন নদীর দিকে তাকিয়ে তার বড় আপুকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা আপু, সবই তো বুঝলাম, কিন্তু এই আপুটা কে? ওনাকে তো চিনলাম না। আমার সাথে তুমি পরিচয় করিয়ে দিলে না। তোমাদের নতুন বান্ধবী নাকি? তুই ওকে চিনিস না? আমার অনেক আগের বান্ধবী, কিন্তু তোর সাথে কখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ওর নাম নদী। ও আমাদের সাথে ক্যাম্পিংয়ে এসেছে আর আমাদের বাসাতেই থাকবে, আমাদের সাথে যতদিন ক্যাম্পিং চলবে। ও, বিষয়টা এখন বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম আপু, আমার নাম অয়ন। আমি এই বাড়ির আদরের একমাত্র ছোট ছেলে। কোনো সমস্যা হলে আপু আমাকে বলবেন, কিন্তু লজ্জা করবেন না। লামিয়া আপুর মতো আপনিও তো আমার বড় আপু হন। নদীর দিকে তাকিয়ে অয়ন কথাগুলো বলল। অয়নের কথা শুনে নদী অয়নের দিকে চোখ বড়বড় করে তাকালো। অয়ন নদীর তাকানো দেখে ভয় পেয়ে গেল। তারপরে নদীকে বলে উঠল, কি হলো আপু, আপনি আমার দিকে এভাবে বড় বড় চোখ করে তাকালেন কেন? আমি কোনো ভুল কথা বলেছি? না, তুমি কোনো ভুল কথা বলনি, ঠিকই বলেছ। সমস্যা নেই, আমার কোনো সমস্যা যদি হয় অবশ্যই আমি তোমাকে জানাবো। নদীর কণ্ঠস্বর শুনে অয়নের কেমন যেন পরিচিত মনে হলো। তাই অয়ন মনে মনে নিজেই ভাবতে লাগলো, নদী আপুর কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। ওই মেয়েটার সাথে নদী আপুর কণ্ঠের অনেকটা মিল পাচ্ছি আমি। ওই মেয়েটার নামটাও তো আমি জানি না, শুনেছিলাম একবার, তারপরে আর মনে নেই মেয়েটার নাম। ওই মেয়েটাই কি এই মেয়েটা নাকি? আমি ভুল ভাবছি? ধুর, আমি কি আবোল তাবোল ভাবছি? আপুর বান্ধবী কেন ওই মেয়েটা হতে যাবে? অয়ন নিজের মনে মনে এইসবই ভাবছিল আর বাকিরা সবাই কথা বলছিল। নদীও চুপচাপ নিজের মতোই বসেছিল। হঠাৎ অয়নের আম্মু এসে বলে উঠল, অনেক গল্প, অনেক আড্ডা হয়েছে, এখন সবাই টেবিলে চলো, খাওয়া দাওয়া করে নেবে, তারপরে না হয় আবার আড্ডা দিবে, সমস্যা নেই, সব রেডি হয়ে গেছে। আম্মু চলো, আমার অনেক খিদে লেগেছে। তোমার হাতের রান্না যে কতদিন খাই না, অনেক মিস করেছি তোমার হাতের রান্না। যে কয়েকদিন থাকবো সেই কয়েকদিন তোমার হাতের রান্না জমিয়ে খাবো, কি মজা। পাগলি মেয়ে এত বড় হয়ে গেছে, কিছুদিন পর ডাক্তার হয়ে যাবে,
আর এখনও পাগলামি করে। তুই নাকি আবার মানুষের সেবা করবি। মানুষ তো তোকে পাগল ভেবে পাবনা পাঠিয়ে দেবে। সমস্যা নেই, যারা আমাকে পাবনা পাঠাবে তাদের সহ পাবনা পাগলা গারোতে চলে যাব, গিয়ে গিয়ে একসাথে থেকে আসবো না, নাকি কি বলিস? অনেক হয়েছে তোর পাগলামো পাগলামো কথা। এবার চল সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিবি। তারপর তো মনে হয় কালকে থেকে তোদের আবার ক্যাম্পিং শুরু হয়ে যাবে। সময় পাবি না, অনেক ব্যস্ত হয়ে যাবি। হ্যাঁ আম্মু, ঠিকই বলেছ, কালকে থেকে অনেক ব্যস্ত হয়ে যাব। চলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিব। জার্নি করে এসেছি তো ভালো লাগছে না। তারপরে সবে মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিল। অয়ন খাওয়া দাওয়া করে চলে গেল বাহিরে, আর লামিয়া চলে আসলো নিজের ঘরে ওর বান্ধবীদের নিয়ে। এই যে আমাদের প্রিয় দর্শক, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? চলুন আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। আমাদের গল্পের নায়ক অয়ন খান, খানবাড়ির আদরের ছোট ছেলে। অপরদিকে আমাদের গল্পের নায়িকা নদী আহমেদ, মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। পড়াশোনায় ভালো দেখে মেডিকেলে চান্স পেয়েছে এবং পড়াশোনা করছে। আমাদের গল্পের নায়ক নায়িকার কিন্তু বিয়ে হয়ে গেছে। কিভাবে বিয়ে হয়েছে সেটা গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। আর হ্যাঁ, অবন্তী আর নদী হচ্ছে আমাদের নায়কের বড় বোনের বান্ধবী, আর রুহি হচ্ছে আমাদের নায়কের খালাতো বোন। সেও মেডিকেলের স্টুডেন্ট। একদিক দিয়ে বোনের বান্ধবী আর একদিক দিয়ে খালাতো বোন, সে আবার আমাদের নায়কের জন্য পাগল। অনেক কথাই তো বলে ফেললাম, এখন বাকিটা জানতে হলে অবশ্যই গল্পের শেষ পর্যন্ত থাকতে হবে। চলুন গল্পে ফেরা যাক। অয়ন বাড়ি থেকে বের হয়ে এসে বটগাছের নিচে বসেছে, যেখানে তার বন্ধুদের সাথে সে আড্ডা দেয়। অয়ন ওখানে বসে তার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই তার বেস্ট ফ্রেন্ড চলে এলো। সাবির এসে অয়নকে বসে থাকতে দেখে বলে উঠল, কিরে অয়ন, তুই আজকে তো তাড়াতাড়ি চলে এসেছিস? তুই তো সকাল সকাল কখনোই ঘুম থেকে উঠিস না। আজকে কি সূর্য কোন দিক থেকে উঠলো? আমি যাকে ঘুম থেকে ডেকে উঠাতে পারি না, সে কিনা আমাকে ফোন দিয়ে আজকে ডেকে পাঠালো। মজা করিস না তো, সব সময় মজা ভালো লাগে না। একটা সিরিয়াস বিষয় ঘটে গেছে, একটু চিন্তায় আছি। বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে। কি হয়েছে? কি নিয়ে তো চিন্তায় আছিস তুই? আমাকে বল, আমি 1 সেকেন্ডে তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। আমি থাকতে তোর এত চিন্তা কিসের? হয়েছে, অনেক বড় বড় কথা বলেছিস। এত বড় বড় কথা কোথা থেকে পাস তুই? সেদিন রাতে যদি তুই আমাকে একা ফেলে রেখে ওখান থেকে চলে না যেতিস, তাহলে মনে হয় আমার জীবনে এত বড় ঘটনা ঘটতো না। আমি আজকে ভোরে ওই মেয়েটার স্বপ্ন দেখেছি আবারও। তুই জানিস না জানি আমার আব্বু আম্মু কবে সত্যিটা জেনে যায়। বন্ধু দেখ, এতদিন পেরিয়ে গেছে, মেয়েটা তো তোর সাথে যোগাযোগ করেনি বা কোনো কিছুই জানায়নি তোকে। আর সে প্রথম দিনই তোকে বলে দিয়েছিল ও নাকি অন্য কাউকে ভালোবাসে। তাহলে তো চিন্তা করছিস কেন? তোর জীবনে আর মেয়েটা কখনোই ফিরে আসবে না। চিন্তা করিস না, আর আন্টি আঙ্কেলকে এসব বিষয় কেউ জানতে পারবে না। অনেক দিন হয়ে গেছে, এখন এই বিষয়টা তুই ভুলে যা। আমি যত বিষয়টা ভোলার চেষ্টা করি তত বেশি করে আমি সেই মেয়েটার স্বপ্ন দেখতে থাকি। আজকে আপু আমাকে ডাকতে এসেছে রুমে। আমি নাকি বিড়বিড় করে কী সব বলছিলাম। ভাগ্য ভালো ছিল আপু কিছু শুনতে পাইনি। নির্জাত ওই মেয়েটাকে আমি কিছু বলছিলাম, আপু যদি শুনতে পেত তাহলে তো আমার অবস্থা একদম খারাপ করে দিত। আচ্ছা, শুনতে তো পাইনি, এখন এত কিছু চিন্তা করিস না। চল আমরা সামনে থেকে একটু হেঁটে আসি, ভালো লাগবে। আর কালকে থেকে তো কলেজ আছে। হ্যাঁ তা তো আছে, কলেজে যাব, সমস্যা নেই। আজকে লামিয়া আপু অবন্তী আপু এসেছে। তুই আমাদের বাসায় চল, আপু তো অনেক দিন পরে এসেছে, তোকে দেখলে খুশি হবে। অয়নের কথা শুনে সাব্বির বেশ অবাক হলো, তারপর বলে উঠল, কি? আপুর এসেছে আর তুই আমাকে এখন বলছিস? হারামি কোথাকার! আপুর সাথে কতদিন দেখা হয় না, অনেক আড্ডা দেওয়া বাকি আছে। তুই তো আমাকে বলতেই পারতি, তাহলে আমি একেবারে বাড়ি চলে যেতাম। বাড়িতে বসে তো আর এসব কথা বলা যেত না, সেজন্য তোকে এখানে ডেকেছি। এখন চল হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাই। তারপরে অয়ন আর সাব্বির দুজনেই মিলে চলে গেল অয়নের বাসার দিকে। বাসায় গিয়ে কলিং বেল দিতেই অয়নের আম্মু এসে দরজা খুলে দিল। সাব্বির আর অয়নকে দেখে বলে উঠল,
আরে সাব্বির, তুমি চলে এসেছো? আমি ভাবছিলাম অয়নকে বলবো তোমাকে ডাকার জন্য। এসো, ভিতরে এসো বাবা। তোমার বাসায় সবাই ভালো আছে তো? জি আন্টি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আপনার শরীর ভালো আছে তো? এই তো চলে যাচ্ছে কোনো রকমে, বুঝতেই তো পারো বয়স হলে শরীর ভালো খারাপ দুই মিলিয়েই থাকে। আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি রান্নাঘরে রান্না চাপিয়ে এসেছি, তো রান্নাটা শেষ করে এসে তোমাদের সাথে কথা বলছি। এই বলে অয়নের আম্মু চলে গেল রান্নাঘরের দিকে। অয়ন আর সাব্বির বসে সাথে কথা বলতে লাগলো বেশ কিছুক্ষণ। কথা বলার পর অয়ন বলে উঠল, তুই এখানে বস, আমি আপুদের ডেকে নিয়ে আসছি। আপুরা মনে হয় উপরে রেস্ট নিচ্ছে। আচ্ছা তুই যা, আমি এখানেই বসছি। অয়ন চলে গেল ওপরে তার আপুদের ডাকতে। অয়ন তার আপুর রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে দরজায় নক করতে লামিয়া ভিতর থেকে বলে উঠল, কে? বাইরে আমরা সবাই একটু রেস্ট নিচ্ছি, আমাদেরকে বিরক্ত কে করছে? আপু, আমি নিচে, সাব্বির এসেছে তোমাদের সাথে দেখা করবে। তোমরা সবাই একটু নিচে এসো। আমি নিচে গেলাম। এই বলে অয়ন চলে গেল নিচে সাব্বিরের কাছে। লামিয়া, অবন্তী আর রুহিকে ডাকতে লাগলো। ওরা দুজন উঠে ঘুমু ঘুমু চোখে বলে উঠল, কি হয়েছে, ডাকছিস কেন? ঘুমিয়ে গিয়েছিলাম তো। কোনো দরকার? সাব্বির এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। ছেলেটা বসে আছে, তাড়াতাড়ি চল ওর সাথে গিয়ে দেখা করি। অনেকদিন হলো ওর সাথে দেখা হয় না। নদী কোথায় গেল? নদীকে তো দেখতে পারছি না। আমি ঘুমানোর আগে দেখলাম ওকে বেলকনির দিকে যেতে। আমি ওকে বললাম ঘুমানোর জন্য, কিন্তু ও বললো যে এখন নাকি ওর ঘুম পাচ্ছে না, তার জন্য ও বেলকনির দিকে বসে থাকবে। ও আচ্ছা, তোরা দুজন যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি নদীকে ডাকছি। তারপরে আমি ফ্রেশ হয়ে একসাথে নিচে নামবো সবাই। তারপর ওরা দুজন চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুমে আর লামিয়া চলে আসলো বেলকনির দিকে। এসে দেখে নদী বসে আছে বেলকনিতে অন্যমনস্ক হয়ে। লামিয়া নদীর পাশে গিয়ে নদীকে ডাকতে লাগলো, নদী, এই নদী, কি রে নদী, তোকে কখন থেকে ডাকছি, তুই শুনতে পারছিস না? এই নদী। লামিয়া এভাবে অনেকক্ষণ ধরে নদীকে ডাকার পর নদী কোনো সারা শব্দ না পেয়ে ওকে ধাক্কাতে লাগলো। নদী কারো ধাক্কানোর বিষয়টি বুঝতে পেরে ঘুরে তাকিয়ে দেখলো লামিয়া তার পাশে দাঁড়িয়ে আছে। নদী তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি হয়েছে? আমাকে কিছু বলছিলি তুই? আমি আসলে খেয়াল করিনি। কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। তোকে সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোর কোনো সারা শব্দই নেই। কি হয়েছে তোর? কিছু নিয়ে তুই চিন্তিত? আমাকে বলতে পারিস কোনো সমস্যা হচ্ছে তোর এখানে এসে? আরে না, তেমন কোনো সমস্যা না। আসলে বাড়ির কথা একটু মনে পড়ছিল, এই আর কি। আব্বু আম্মুকে অনেক দিন হলো দেখি না তো, এবার ভাবছি একটু ছুটি পেলে গ্রাম থেকে ঘুরে আসবো। ও, এই কথা। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। আর শোন, তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, নিচে যাব। আমার ভাইয়ের ফ্রেন্ড এসেছে আমাদের সাথে দেখা করার জন্য। আমাদের জন্য বসে আছে ও। তোরা যা, আমি যাব না। আমার কেমন যেন মাথাটা ব্যথা করছে। আমি একটু ঘুমাই, তোরা দেখা করে আয়। আমি অন্য সময় দেখা করব, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে, তোর কি খুব বেশি মাথা ব্যথা করছে? যদি খুব বেশি মাথা ব্যথা করে তাহলে আমাকে বলতে পারিস, আমি অয়নকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিব। না না, আমার এত বেশিও মাথা ব্যথা করছে না, খুব সামান্যই মাথা ব্যথা করছে। এটা নিয়ে এত সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট কর, আমরা ঘুরে আসি কেমন নিচে থেকে। ঠিক আছে, তোরা যা, আমি ঘুমাই তাহলে। আমি দরজাটা লক করে ঘুমাই, তুই তাহলে এসে আমাকে ডাকিস। দরজা লক করার দরকার নেই, তুই এমনিতেই দরজাটা হালকা করে আটকে রাখিস। আমরা চলে আসবো, তখন তোকে ডাকার প্রয়োজন হবে না। কাঁচা ঘুম ভেঙে গেলে আরও বেশি মাথা ব্যথা করবে। লামিয়ার কথা শুনে নদী কিছুটা বিরক্ত হলো, কিন্তু তা মুখে প্রকাশ করতে পারল না। নদী মনে মনেই বলে উঠল, আমি যে কেন দরজা লক করতে চাচ্ছি আমি ভালো জানি। তোর ভাই যদি একবার উপরে এসে তোর রুমে ঢুকে পড়ে আর আমার মুখটা দেখে ফেলে, তাহলে তো আমাকে চিনে ফেলবে। আসলে তো আমার মাথা ব্যথা করছে না, আমি নিচে যাব না জন্য একটা অজুহাত দিলাম, কিন্তু ওকে তো বেশি কিছু বলাও যাবে না এটা নিয়ে, তাহলে সন্দেহ করতে পারে। সমস্যা নেই, আমি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়বো, যাতে কেউ আসলেও আমার মুখ দেখতে না পারে। নদী নিজের মনে মনে এসব ভাবলো। তারপর লামিয়াকে উদ্দেশ্য করে বলে উঠল,
ঠিক আছে, তাহলে তুই যা বলছিস তাই করছি। তোরা যা, আমি তাহলে রেস্ট নেই। লামিয়া নদীকে রুমে রেখে ওরা তিনজন নিচে নেমে এলো। এসে দেখে সাব্বির অয়নের সাথে বসে আড্ডা দিচ্ছে। সাব্বির লামিয়া, অবন্তী আর রুহিকে দেখে বলে উঠল, আমি কারোর সাথে কথা বলবো না। তোমরা অনেক স্বার্থপর হয়ে গেছো। নিজের ভাইয়ের বাসায় এসে উঠেছো, অথচ আমাদের বাসায় একবারও যাওয়ার কথাও বললে না, আমাকে একবার জানালেও না। আরে সাব্বির, রাগ করিস না, আমরা তো একটা কাজে এসেছি তাই না? আর তোকে জানাতে চেয়েছিলাম কিন্তু এসেছি কিছুক্ষণ আগে, এর জন্য খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি জানতাম অয়ন তোকে ঠিকই নিয়ে আসবে। হ্যাঁ, এখন তো এসব বলবেই, আমি বুঝতে পেরেছি। তোমরা আমাকে ভাই মনে করোই না, মনে করলে ঠিকই একবার জানাতে। সাব্বির, বেশি কথা বলে ফেলেছিস, এখন কিন্তু মার খাবি, আমার হাতে বলে দিলাম। এত কথা বলে বস তো এখানে, বসে আড্ডা দিব। আর আমার এক বান্ধবী তো একদম নতুন এসেছে, ওর নাম নদী। ও তো এখানকার তেমন কিছুই দেখেনি কখনো। দুদিন আমাদের ক্যাম্পিংয়ের খুব চাপ থাকবে, তারপরে বিকেলবেলা আমরা ঘুরতে যাব, কেমন? সাব্বির, তোকে কিন্তু আগেই বলে রাখলাম, বাইক নিয়ে চলে আসবি, বাইকে করে ঘুরে যাব। আমরা 6 জন যাব, ঠিক আছে? ঠিক আছে আপু, তুমি যা বলবে সেটাই হবে। তুমি একটা কথা বলেছো আর আমি সেটা শুনিনি, এরকমটা কখনো হয়েছে বলো? না, তেমনটা তো হয়নি, সেজন্য তো বলি তুই আমার লক্ষ্মী মিষ্টি ভাই। আর আমার ছোট ভাইটা আমার একটা কথাও শোনে না, হারামজাদা একটা। তুই আমার লক্ষ্মী ভাই। লামিয়ার মুখে এই কথা শুনে অয়ন তার বড় অপুর দিকে তাকিয়ে কান্না কান্না মুখ করে বলে উঠল, আপু, তুমি কিন্তু এটা একদম ঠিক করো না। যখনই সাব্বির আসে তখনই সাব্বিরের সামনে তুমি আমাকে খারাপ বানিয়ে দাও কেন? আমি কি তোমার কথা শুনি না নাকি? আমি তোমার কোন জন্মের শত্রু বলো তো? তুমি সবার সামনে আমাকে এভাবে অপমান করো, এটা কিন্তু একদম ঠিক করো না। আমি তোমার সাথে আজকের পর থেকে আর কোনো কথাই বলবো না তোমার সাথে আরই। অয়নের এমন কথা বলার ধরন শুনে লামিয়া হেসে দিল। তারপরে অয়ন এর কাছে এসে ওর কান ধরে বলে উঠল, আমি তো তোর সাথে একটু মজা করেছিলাম, তার জন্য এভাবে মন খারাপ করতে হয় নাকি? বোকা, তুই বড় হবি কবে বলতো? এখনো পিচ্চি স্বভাব তোর গেল না। এভাবে সবাই ড্রয়িং রুমে বসে হাসি আনন্দ করতে করতে আড্ডা দিতে লাগলো। অপরদিকে রুমে নদী শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম আসছে না। সে শুধু মনে মনে ভেবে চলেছে, আমারই একটা কপাল বটে, নিজের স্বামীর মুখে আপু ডাক শুনতে হলো। এর থেকে লজ্জার আর কি হতে পারে? কিন্তু ওকে তো আমি স্বামী হিসেবে মানি না, তাহলে আমাকে আপু বলল বা অন্য কিছু বলল তাতে আমার কিছু হওয়ার কথা নয়। কিন্তু কেন জানি না ওর আপু ডাকটা আমার সহ্য হচ্ছে না। এসব ভাবতে ভাবতে নদী কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। অপরদিকে সবাই আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। সবাই দুপুরে খাওয়ার জন্য টেবিলে বসতে যাবে, এমন সময় অয়নের আম্মু বলে উঠল, কি রে, তোরা সবাই এখানে আসিস আর নদী মেয়েটা কোথায়? ওকে তো দেখছি না। তোরা তখন বসে আড্ডা দিলি, তখনও তোকে দেখতে পেলাম না। ও কি নিচে আসে নাই নাকি? আম্মু, ওর নাকি মাথা ব্যথা করছে, তাইও ঘুমিয়ে আছে। আমরা খাওয়া দাওয়া করে আমি ওর জন্য উপরে খাবার নিয়ে যাব, টেনশন করো না, একটু ঘুমিয়ে নিক। এখন ডাকলে হয়তো আবারও মাথা ব্যথা বেশি করতে পারে। তারপর অয়নের আম্মু আর কোনো কথা বলল না। সবাই মিলে খাওয়া দাওয়া করে সাপি চলে গেল তার বাসায়, আর অয়ন চলে গেল নিচের রুমে। লামিয়া নদীর জন্য খাবার নিয়ে চলে গেল উপরে। গিয়ে দেখলো নদী তখনও ঘুমিয়ে আছে। লামিয়া খাবার টেবিলের পাশে রেখে নদীকে ডাকতে লাগলো, কি রে নদী, এখনো তুই ঘুমিয়ে আছিস? দুপুর হয়ে গেছে, তো তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নে। কখন খাবি? বেলা হয়ে গেছে তো অনেক। লামিয়ার ডাক শুনে নদী উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর রুমে বসে খাওয়া দাওয়া করে নিল। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 2টা দিন। এই 2 দিন অয়নের থেকে নদী পালিয়ে পালিয়ে বেরিয়েছে, যাতে অয়ন নদীর মুখ দেখতে না পায়। আজকে বিকেলে সবে মিলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছে, সেজন্য সাব্বি চলে এসেছে অয়নদের বাসায় বাইক নিয়ে। সবাই রেডি হচ্ছে। নদী যেতে চায়নি, নদীকে এক প্রকার জোর করেই সবাই নিয়ে যাচ্ছে। সবাই নিচে এসে দাঁড়িয়ে আছে, কে কার বাইকে যাবে সিদ্ধান্ত নিচ্ছে। লামিয়া শেষমেশ সিদ্ধান্ত নিল, আমি আর অবন্তী যাব সাব্বিরের বাইকে, আর রুহি আর নদী যাবে অয়নের বাইকে।
এখন সবাই তাড়াতাড়ি উঠে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। আরও দেরি করে গেলে ঘোরার মজাটাই আর পাবো না। নদী অয়নের বাইকে যাওয়ার একদম ইচ্ছে ছিল না, কিন্তু লামিয়াকে মুখের উপর কিছু বলতে পারছে না। কিছু বললে হয়তোবা সন্দেহ করতে পারে। অয়ন বাইকে উঠে বসলো, তারপর বসলো রুহি, তারপর বসলো নদী। সাব্বিরের বাইকে লামিয়া আর অবন্তী উঠল। সাব্বির বাইক টান দিয়ে আগে আগে চলে গেল। অয়ন যে বাইকটা টান দিয়ে কিছু দূর গেছে, তখনই রুহি পিছন থেকে অয়নকে জড়িয়ে ধরল। এটা দেখে অয়ন কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, এই আপু, তুমি কি একটু সাবধানে বসতে পারো না? এত ঢং করছো কেন? বাইকটাকে কিন্তু ফেলে দিব বলে দিলাম। আমাকে সাবধানে বাইক চালাতে দাও। এরকম আমার সাথে আঠার মতো বসে আছো কেন? আমাকে ছাড়ো বলছি, আমার কিন্তু বিরক্ত লাগছে। অয়নের এই কথা শুনে রুহি আরও জোর করে জড়িয়ে ধরল। অয়ন বেশ বিরক্ত হলো, কিন্তু রুহিকে বারবার বলার পরও যখন শুনছিল না, তখন বাইকটা থামিয়ে দিল রাস্তার এক পাশে। তারপর সাব্বিরকে ফোন দিল। সাব্বির অয়নের ফোন পেয়ে তার বাইকটা থামিয়ে ফোন ধরতেই অয়ন বলে উঠল, তোর বাইকটা ব্যাক করে পিছনের দিকে আয় কিছুটা। আমি বাইক থামিয়ে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসবি। কি হয়েছে? তোর কণ্ঠ এরকম শোনাচ্ছে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? তুই তো এইভাবে কথা বলিস না। আচ্ছা, তুই ওইখানেই দাঁড়া, আমি এখনই বাইকটা ব্যাক করে নিয়ে আসছি। এটা বলে সাব্বির ফোনটা কেটে দিয়ে তাদের বাইক ঘুরিয়ে নিয়ে চলে গেল অয়নের কাছে। সাব্বির অয়নের কাছে গিয়ে দাঁড়াতেই অয়ন সাব্বিরকে বলে উঠল, এই ঢঙ্গি, রুহি আপুকে তোর বাইক নে, আর লামিয়া বা অবন্তী আপু আমার বাইকে চলে এসো। এই মেয়ের সাথে আমি এক বাইকে যেতে পারবো না। আমাকে খুব জ্বালাতন করছে। আমি ঠিকমতো বাইকও চালাতে পারছি না। এর জন্য না জানি আমি অকালে মরে যাব অ্যাক্সিডেন্ট করে। অয়ন, তুমি এভাবে কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে একটু আলাদা সময় কাটাতে চাই, এজন্য এরকম করেছি। তার জন্য তুমি এ ধরনের কথা বলবে নাকি আমাকে? তুমি কেন ভালোবাসো না বলো তো? আমি তোমাকে কতদিন ধরে এক কথা বলছি, তুমি বুঝো না আমার কথা? আমিও তো তোমাকে বলেছি আপু, আমি তোমাকে পছন্দ করি না, ভালোবাসি না। তোমাকে আমি আপু হিসেবে ভালোবাসি, কিন্তু অন্য কিছু হিসেবে তোমাকে আমি দেখতে পারবো না। তুমি আমার এই কথাটা কেন বুঝতে পারো না বলো তো? লামিয়া বুঝতে পারল পরিস্থিতি খারাপ দিকে যাবে, সেজন্য ওদের দুজনের কথার মাঝে লামিয়া ওদের থামিয়ে দিয়ে বলে উঠল, তোরা দুজনেই না থাম। আমরা এখানে ঝগড়া করতে আসিনি, ঘুরতে এসেছি। ঘুরতে যাওয়া বাদ দিয়ে কি তোদের ঝগড়া দেখবো মাঝ রাস্তায় দাঁড়িয়ে? নাটক করা বাদ দিয়ে রুহি, তুই সাব্বিরের বাইকে ওঠ, আর আমি অয়নের বাইকে উঠছি। আর নদী, তুইও অয়নের বাইকে ওঠ। তোদের ঝগড়া বাড়িতে গিয়ে করিস। তারপর দুজনকে দেখছি তোদের দুজনের জন্য এক জায়গায় ঘুরতে এসেও শান্তি নেই। লামিয়ার কথা মতো রুহি গিয়ে বসে পড়ল সাব্বিরের বাইকে, আর লামিয়া বসে পড়ল অয়নের বাইকে। তারপরে তারা চলে গেল তাদের গন্তব্যে। রাস্তায় যেতে যেতে অয়নের দিকে তাকিয়ে নদী মনে মনে ভাবল, আমার জুনিয়র বরটা খুব একটা খারাপ না। একটা মেয়ে তাকে এতটা কাছে টেনে নিচ্ছে, অথচ সে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। না, ছেলেটা মনে হয় খুবই ভদ্র। আচ্ছা, আমি কেন ওর বিষয়ে এত ভাবছি বা খেয়াল করছি? তাহলে কি ওকে আমি ভালোবেসে ফেলেছি নাকি? নদী এইসবই ভাবছিল বাইকে বসে। হঠাৎ বাইকটা ব্রেক করাতে নদী নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে সামনের দিকে তাকিয়ে দেখল সুন্দর একটি পরিবেশ। লামিয়া বাইক থেকে নেমে নদীকে উদ্দেশ্য করে বলে উঠল, কি রে নদী, তুই এখনো বসে আছিস কেন? আমরা তো পৌঁছে গেছি, নেমে পড়, অনেক দেরি হয়ে গেছে। আস্তে আস্তে, এখন যদি আরও লেট করি তাহলে ঘোরার মজাটাই আর পাবো না। তুই আবার কি ভাবতে বসলি রে গাধা? কিছু বুঝি না তোর মাঝে মধ্যে যে কি হয় রে। লামিয়ার মুখে এমন কথা শুনে নদীর তাড়াতাড়ি বাইক থেকে নেমে পড়ল। তারপর হেঁটে চলে গেল নদীর পাড়ে। সুন্দর মনোরম পরিবেশে নদীর পাড়ে নৌকা আছে দেখে লামিয়া বলে উঠল, এই চল, আমরা সবাই মিলে নৌকাতে উঠবো, অনেক মজা হবে। একবারে পানির মাঝখানে যাব, খুব সুন্দর হবে। লামিয়ার কথা শুনে অবন্তী আর রুহি কালো করে ফেলল মুখ। তারপরে বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, কিন্তু লামিয়া, তুই তো জানিস আমি সাঁতার জানি না। আর সাঁতার না জানলে যদি নদীর মাঝখানে গিয়ে পড়ে যাই, তখন আমাদের বাঁচাবে কে? আমার জানা মতে তো তুইও সাঁতার জানিস না, আর রুহিও সাঁতার জানে না। নদী, তুই কি সাঁতার জানিস নাকি? না, আমি তো সাঁতার জানি না। ছোটবেলায় একবার নদীতে নেমে ডুবে গিয়েছিলাম সাঁতার শিখতে গিয়ে,
সেই জন্য আর সাঁতার শেখা হয়নি। ভয়ে আমি নৌকাতে উঠবো না। তোরা যদি উঠিস তাহলে উঠতে পারিস। আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোরা ঘুরে আয় নৌকা করে। আমাদের এখানে যেহেতু কেউই সাঁতার জানে না, তাহলে নৌকাতে ওঠার কোনো প্রশ্নই ওঠে না। বাই এনি চান্স যদি একবার নৌকা থেকে পড়ে যাই তাহলে ডুবে সবাই মারা যাব। আমার এখনো বিয়ে হয়নি, আমার স্বামীটা অকালে আমাকে হারিয়ে ফেলবে। এখনো কোথায় আছে সেটাই জানি না আমি। আমার ভবিষ্যতের স্বামীটাকে আমি কষ্টই দিতে চাচ্ছি না। অবন্তীর কথা শুনে সবাই হাসতে লাগলো। অবন্তী এটা দেখে ছোট্ট করে দাঁড়িয়ে রইল। অবন্তী এটা দেখে মন ছোট করে দাঁড়িয়ে রইল। সাব্বিরের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো, তাই সাব্বির শয়তানি করে সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, আরে আপু, তুমি এত টেনশন করছো কেন? আমাদের মধ্যে তো একটা হিরো আছে, আমাদের সবার প্রিয় অয়ন। সে তো সাঁতার জানে এবং খুব ভালো সাঁতার পারেও। তাহলে ভয় কিসের? আমরা ডুবে গেলেও আমাদের সবাইকে ও বাঁচাবে। কি বলিস অয়ন, তুই আমাদের বাঁচাবি না? সাব্বিরের কথা শুনে অয়ন তো নিজেই অবাক হয়ে গেল, কারণ ও তো সাঁতার জানে না এবং পানিও দেখে খুব ভয় পায়। তাহলে সাব্বির কেন এই কথাটা সবাইকে বলল? ওর মাথায় ঢুকছে না। অয়ন কিছু বলতে যাবে, সাব্বির তাকে কিছু বলতে না দিয়ে অয়নকে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলে উঠল, তুই যদি এখন সবার সামনে বলিস যে তুই সাঁতার জানিস না, তাহলে তোর মান সম্মান একদম নষ্ট হয়ে যাবে। আমি কত কনফিডেন্সের সাথে বললাম তুই সাঁতার জানিস, আর তুই তাই সবার সামনে তোর নিজের মান সম্মান নষ্ট করে ফেলবি? একবার ভেবে কথা বলিস। সাব্বিরের কথা শুনে অয়ন মনে মনে ভাবতে লাগলো, ঠিকই তো বলেছে। সাব্বির তাহলে এখন সে কী করবে বুঝতে পারছে না। ভয়ে ভয়ে সাব্বিরকে অয়ন বলে উঠল, কিন্তু আমি যদি এখন সত্যিটা সবাইকে না বলি, নৌকা মাঝখানে নিয়ে গিয়ে যদি সত্যি সত্যি কেউ পড়ে যায়, তখন যদি আমি বাঁচাতে না যাই, তাহলে তো আরও সব মান সম্মান চলে যাবে। তখন কি করব? আরে কেউ পড়বে না, এত চিন্তা করছিস কেন? আমি আর তুই তো আছি না, সবাইকে চোখে চোখে রাখবো। সবাই একটু নৌকা করে ঘুরে মজা করতে চাচ্ছে, তুই কেন বাধা দিচ্ছিস বল? একটু ভয়কে জয় করে না হয় নৌকা নিয়ে ঘুরে আসি নদীতে, অনেক ভালো লাগবে। হ্যাঁ, ঠিক বলেছিস, নৌকাতে ঘুরতে ভালোই লাগে, কিন্তু ভয়ের চোটে কোনো দিন আর সেভাবে যাওয়া হয়নি। বেশি পানিতে তো আমি যাই না, কিন্তু আজকে যাব। সবাই যেহেতু এত আগ্রহ করছে, সমস্যা নাই, আমরা দুজনে সব ম্যানেজ করে নেব। কি বলিস? হ্যাঁ ঠিক বলেছিস, আমরা দুজনে সব ম্যানেজ করে নেব। এবার চল তাড়াতাড়ি যাওয়া যাক, সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, অনেকটা সময় নষ্ট হয়ে গেল। তারপরে সাব্বিরা চলে আসলো আবার নদীর পাড়ে। অয়নকে উদ্দেশ্য করে তার বড় আপু বলে উঠল, কি রে, তুই কবে সাঁতার শিখলি? হ্যাঁ, তুই তো সাঁতার পারতিস না। তুই সত্যি বলতেছিস তুই সাঁতার পারিস নাকি মিথ্যা কথা বলতেছিস? আমাদের নিয়ে গিয়ে কি ডুবিয়ে মারার ইচ্ছা আছে নাকি? ছি আপু, তুমি এটা কি বলছো? আমি তোমার আপন ছোট ভাই হই, আমি তোমাকে মারার প্ল্যান করব? তুমি আমাকে এতটা খারাপ ভাবতে পারলে? তুমি যখন বাসায় ছিলে না, আমি তখন সাঁতার শিখেছি। তুমি কি মনে করো আমি কি কিছু পারি না নাকি? এখন চলো তাড়াতাড়ি। আর কেউ কোনো কথা বলল না। নদী যেতে চাইল না, কিন্তু নদীকে সবাই জোর করে নিয়ে গেল। নৌকা চলতে লাগলো নিজের আপন গতিতে। নৌকা যখনই মাঝখানে গেল, তখনই নৌকাটা কেমন হেলে তুলে যাচ্ছিল। সবাই ভয় পেয়ে উঠল। নদী একটু বেশি ভয় পেল, তাই অয়ন নদীকে শক্ত করে ধরে রাখলো। অয়ন নদীর হাত ধরাতে নদীর ভিতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। নদী তাড়াতাড়ি করে অয়নের হাতটা ছাড়িয়ে বলে উঠল, আমি ঠিক আছি, আমাকে ধরার প্রয়োজন নেই। এমনি একটু নৌকাটা কেমন যেন করে উঠলো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। আমি নিজেকে সামলে নিয়েছি, আমাকে ধরার প্রয়োজন নেই। আপু, আপনি যদি খুব বেশি ভয় পেয়ে থাকেন তাহলে আমাকে কিন্তু ধরতে পারেন, না হলে পরে যদি পড়ে যান আবার সেজন্য আর কি আমি আপনাকে ধরেছিলাম, কিছু মনে করবেন না। অয়ন এটা বলা শেষ করতেই রুহি এসে অয়নের গলা জড়িয়ে ধরে বলে উঠল, বাবু এসো, আমি তোমার সাথে ছবি উঠবো। তুমি আমাকে সব সময় ইগনোর করো কিসের জন্য? কিছুদিন পর তোমার সাথে আমাকে বিয়ে দেয়া হবে, তাও তুমি আমাকে ইগনোর করে চলো। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে আমরা কয়েকটা বেশ কাপল ফটো উঠবো, তারপর সেগুলো আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। সবাই জানবে তুমি আমার জুনিয়র বর। হিহি, কি মজা! তখন আর তোমার দিকে কেউ নজর দিবে না।
রুহির এমন কথা শুনে অয়ন বেশ বিরক্ত হলো। নদী তো চোখ বড় করে তাকিয়ে রুহির কাণ্ড দেখছে। অয়ন রুহিকে সরিয়ে দিয়ে চিৎকার করে বলে উঠল, তোমার সমস্যা কি? আমি তোমাকে বলিনি যে আমি তোমাকে পছন্দ করি না, তাও সে গায়ে পড়ো। এটা আমার বিরক্তিকর লাগে। আর দেখছো যে নৌকা টলতেছে, তাও কেন এরকম লাফালাফি করতেছো? পড়ে মরার ইচ্ছা আছে নাকি? যাও চুপচাপ গিয়ে বসো। আপু, ও যদি আবারও এরকম করে আমি কিন্তু ওকে ধাক্কা দিয়ে ফেলে দিব বলে দিলাম। আরও পড়ে ডুবে মরে গেলেও আমি ওকে বাঁচাতে যাব না। অয়নের এরকম রাগে রাগে কথা শুনে রুহি তাকে ছেড়ে দিয়ে গিয়ে লামিয়াদের পাশে বসে পড়ল। রুহি লামিয়ার পাশে বসতে লামিয়া বলে উঠল, সব সময় বেশি বাড়াবাড়ি করিস তাই না? এখন বকা খেয়ে শান্তি হয়েছে তো? এখন অন্তত চুপ করে বসে থাক। ছবি উঠাবি, ওঠা না। আমাদের ছবি ওঠা, তোর নিজের ছবি ওঠা, তা না না গেছে আমার ভাইয়ের কাছে বকা খেতে। কেমন লাগলো বকা খেতে? তোর ভাই সব সময় আমার সাথে এরকম করে, তুই ওকে কিছু বলিস না কেন? আমি তোকে সত্যি সত্যি ভালোবাসি। ও কি কোনো দিন আমার ভালোবাসা বুঝবে না? নাকি তোর ভাইটা এমন কেন বলতো? এত ভালোবাসি তোর ভাই কিছুই বুঝে না। ও এখনো ছোট, তেমন কিছু বোঝানোর বয়স হয়নি। এখনই ওর উপর এত প্রেশার দিস না। যা করতে এসেছিস সেটা কর, আনন্দ কর, মজা কর, তা না সব সময় বেশি বুঝিস। রুহি তারপরে আর কিছু বলল না। মন খারাপ করে চুপ করে কিছুক্ষণ বসে রইল। তারপরে মুড ঠিক করে আবারও ছবি ওঠাতে লাগলো ওর আর লামিয়াদের সাথে। নদী মনে মনে বসে ভাবতে লাগলো, এই রুহি পেতনিটা দেখছি আমার স্বামীর ঘাড়ে ঝোলার অনেক শখ। এই ছেলেকেও বলি, বিবাহিত একটা ছেলে হয়ে একটা মেয়ে এত কাছে আসে, তাও কেন এগুলো সহ্য করে না? আমি আবার এইসব কি ভাবছি? ছেলেটা তো ভালোই, ওকে সহ্য করতে পারে না, কিন্তু রুহি তো বেশি বাড়াবাড়ি করে। আমার এগুলো কেমন জানি সহ্য হচ্ছে না। থুরু, ভালো লাগে না। নিজে মনে মনে এসব ভাবতে গিয়ে নদী একেবারে নৌকার কর্নারে চলে গেল। আর একটু স্লিপ করলে নদীর পানিতে পড়ে যাবে। এটা অয়ন খেয়াল করে তাড়াতাড়ি করে নদীর হাত ধরে টান দিল। আর নদী এসে অয়নের বুকে পড়ল। অয়নের বুকের সাথে জড়িয়ে থাকতে নদীর বেশ ভালোই লাগছে। অয়ন তাড়াতাড়ি করে নদীকে দাঁড় করিয়ে বলে উঠল, আপু, আপনি একদম নৌকার কর্নারে চলে গিয়েছিলেন, খেয়াল করেনি নাকি? আমি যদি টান না দিতাম তাহলে তো এখনই পানিতে পড়ে একটা বিপদ ঘটে যেত। আপনাকে তো বললাম খুব সাবধানে থাকুন। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আসলে আমি একটা কথা ভাবছিলাম তো, এর জন্য আর কি খেয়াল করিনি। তোমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আরে আপু, এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি তো আপনার ছোট ভাইয়েরই মতো। এটা তো আমার কর্তব্য আপনাকে বাঁচানো। অয়নের কথা শুনে নদী অয়নকে মনে মনে 100টা গালি দিতে লাগলো। আর ওর দিকে রাগি রাগি চোখে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলো, হারামজাদা, কুত্তা, বিলাই, বদমাস, আমি তোর বিয়ে করা বউ। আমাকে আপু আপু করছিস, কখন থেকে সহ্য করে যাচ্ছি। চুপচাপ কিচ্ছু বলছি না। আমি তোর কোন জন্মের আপু হই রে শালা? নদী নিজের মনে মনে এইসব ভেবে নিজেই অবাক হয়ে গেল। তারপরে আবার কিছুক্ষণ পর নিজেই ভাবতে লাগলো, আমি কেন এসব ভাবছি? তাহলে কি আমি আমার জুনিয়র বরটাকে ভালোবেসে ফেলেছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আর ওকে তো আমি আমার নিজের পরিচয়টাই দেইনি। তাহলে কি আমার পরিচয়টা ওকে দিয়ে দেওয়া উচিত? নদী এইসব ভাবতে ভাবতে অয়নের পাশে বসে পড়ল। নৌকা ও নদীর মাঝখানে চলে এসেছে। অনেক পানি বোঝা যাচ্ছে। নদী এটা দেখে ভয় পেল। নদীর ভয় পাওয়া মুখটা অয়ন খেয়াল করলো। সেজন্য মাঝিকে অয়ন বলে উঠল, আঙ্কেল, আমরা নদীর অনেক মাঝখানে চলে এসেছি, আর দূরে যাওয়ার দরকার নেই। আপনি নৌকা ঘুরিয়ে নিয়ে চলুন। মাঝখানে গেলে অনেক পানি হয়ে যাবে, তখন অন্যরকম বিপদ হয়ে যেতে পারে। অনেক কথা শুনে সবাই খেয়াল করলো যে নদীর মাঝখানে নৌকাটি চলে এসেছে। সবাই ফোনে ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে। কেউ তেমনভাবে খেয়াল করেনি। লামিয়া তারপর বলে উঠল, হ্যাঁ, অয়ন ঠিক কথাই বলেছে। আমরা অনেকটাই দূরে চলে এসেছি। এবার নৌকাটা ঘুরিয়ে নিয়ে চলুন, আমরা এরপর বাড়ি ফিরে যাব ওখান থেকে। নৌকাটি আবার ঘুরিয়ে নিয়ে যাওয়া হলো। তারপরে কথা থেকে সবাই এক এক করে নামছিল।
সবে নামা শেষ করে সামনের দিকে এগিয়ে গেছে। নদী নামতে ভয় পাচ্ছে। অয়ন নদীর কাছে এগিয়ে এসে হাতটা বাড়াতে নদী অয়নের হাত ধরে নেমে পড়ল, কিন্তু সাবধানে এগিয়ে যাবে তখনই একটা ইটের উপর পা বেঁধে নদী পড়ে গেল কাদার ভেতরে। আর নদীর সারা ড্রেসে কাদা হয়ে গেল, আর নদীর মুখ থেকে নেকাপটা সরে গেল। অয়ন নদীকে পিছনে ঘুরে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি করে ওর কাছে এসে নদীর মুখ দেখতে পেয়ে তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, আর মৃদু স্বরে চিৎকার করে বলে উঠল, আপনি এখানে? তার মানে আপনি আমার আপুর বান্ধবী, আর আপনি এতদিন আমার থেকে লুকিয়েছিলেন। আপনি আমাকে প্রথম দিন দেখেই চিনে ফেলেছিলেন, তাই না? আর আপনি ইচ্ছা করে আমার থেকে এই কয়েকদিন লুকিয়েছিলেন, তাই না? আমি কাদায় পড়ে আছি আর আপনি এখন এইসব কথা বলছেন? আমাকে আগে ধরে তুলুন, তারপরে আপনার বাকি কথা সব শুনছি। তারপর অয়ন নদীকে ধরে কাদা থেকে তুলল। নদী তার ড্রেসের দিকে তাকিয়ে দেখল তার সারা ড্রেসে কাদায় ভরে গেছে। সে বিরক্ত হয়ে বলে উঠল, থুর, পড়ে গিয়ে আমার ড্রেসটা নষ্ট হয়ে গেল। এখন কি হবে? এভাবে কি আমি বাড়ি যাব নাকি? এই ইটটা কোথা থেকে আসলো? আমি চোখে দেখলাম না, অন্ধ হয়ে গেছি মনে হয়। আপনি এসব কথা এখন বাদ দিন। আপনি আগে আমার প্রশ্নের উত্তর দিন। আপনি এতদিন পর আমাদের বাসায় আসলেন কিভাবে বলুন তো? আপনি সব জেনে শুনে আমাদের বাড়িতে এসেছেন, তাই না? না, আমি জানতাম না আপনি লামিয়ার ভাই। আমি তো আগে কখনো লামিয়ার বাড়ি আসিনি, আজকে প্রথম আসলাম। শুনেছিলাম ওর একটা ভাই আছে, কিন্তু সেটা যে আপনি, আমি এটা জানতাম না। নদীর এই কথা শুনে অয়ন কিছু একটা বলতে যাবে, তার আগে সাব্বির দৌড়ে এসে বলতে লাগলো, কিরে, তোরা দুজন এখানে দাঁড়িয়ে আছিস? আমরা কত দূর এগিয়ে এসেছি, তখন পেছনে ঘুরে দেখি তোরা নেই। কোনো সমস্যা হয়েছে নাকি? সাব্বিরের কথাই অয়নের রাগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। সে সাব্বিরের দিকে রাগে রাগি চোখ নিয়ে তার দিকে তাকিয়ে বলে উঠল, বকবক একটু কম করে সামনের দিকে ভালো করে তাকিয়ে দেখ তো কি দেখতে পারিস, তারপরে আমার সাথে বকবক করিস। আমি এবার কি দেখতে পাবো? সামনে তো সাব্বির সামনের দিকে তাকাতে তাকাতে এই কথাটি বলতে গিয়েও সম্পূর্ণ কথা বলতে পারল না। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। সাব্বিরের এমন অবস্থা দেখে অয়ন বলে উঠল, কি হলো? এখন চুপ করে আছিস কেন? এখন কিছু বল। এতক্ষণ তো অনেক বকবক করছিলি, তাই না? এখন চুপ মেরে গেলি কেন? মুখ দিয়ে কথা বের হচ্ছে না। ভাই, আমি যা দেখেছি তা কি সত্যি সত্যি নাকি স্বপ্ন দেখেছি? উনি এখানে কিভাবে এলো? কিভাবে আসবে? আমাদের সাথে এসেছে, আমার বাইকে করে এসেছে এবং আমার বাড়ি থেকে এসেছে, অথচ আমি তাকে চিনতেও পারিনি। তার মানে এটা নদী আপু, লামিয়া আপুর বান্ধবী, যাকে তুই কয়দিন আপু বলে ডাকতিস, সে কিনা তোর বিয়ে করা বউ। ভাবা যায় বিষয়টা কত ইন্টারেস্টিং। শালা, তুই চুপ করবি? না হলে তোকে এই নদীতে নিয়ে লাথি মেরে ফেলে দিব। সাঁতার তো জানিস না, ডুবে মরে যাবি। না রে ভাই, আমার এখনই মরার শখ নেই। আমি আমার বউকে বিধবা করতে চাই না। এখন আমার বউ কোন চিপায় পড়ে আছে খুঁজে পেলাম না, আর এখনই মারা যাব? এটা কেমনে হয়? বড়পুরা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। এখন তাড়াতাড়ি চল, না হলে ওরা সন্দেহ করবে। বাসায় গিয়ে বাকি কথা বলবো। তারপরে কেউ আর কোনো কথা না বলে সবাই চলে গেল লামিয়াদের কাছে। লামিয়া ওদের কাছে আসতে দেখে বলে উঠল, তোদের আসতে এতক্ষণ লাগে? তাই কি মেহেদি লাগিয়ে হাঁটছিস নাকি? হ্যাঁ, দুজনকে ডাকতে একজনকে পাঠালাম, সেও গিয়ে এতক্ষণ পরে আসলো। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। চল তাড়াতাড়ি বাসায়, অনেক ক্লান্ত লাগছে। লামিয়ারা আবার বাইকে করে যেতে লাগলো। সামনে যেতেই ফুচকার দোকান দেখতে পেল। তারপরে সবাই মিলে দাঁড়িয়ে ফুচকা খেয়ে বাসার দিকে চলে গেল। ওরা সবাই বাসায় গিয়ে লামিয়ার রুমে চলে গেল। ফ্রেশ হতে সবাই এক এক করে ফ্রেশ হচ্ছে। অপরদিকে সাব্বিরকে নিয়ে অয়ন চলে গেল তার ঘরে। আর নিজের ঘরে দরজা আটকাতে সাব্বির ওকে বলে উঠল, অয়ন, এবার আমার কাছে বিষয়টা ক্লিয়ার কর তো। ব্যাপারটা কি বুঝলাম না। এখানে ওই আপুটা আসলো কি করে, আর তোদের বাসায় উনি আজ 3 দিন ধরে আছে। এই 3 দিনে তুই ওনাকে চিনতে পারিসনি? কিভাবে এটা সম্ভব? আমি ওনাকে চিনব কি করে? উনি তো নিজের মুখটা আড়াল করে রেখেছিল আমার থেকে। ওনার কণ্ঠ শুনে আমার একবার মনে হয়েছিল যে আমার পরিচিত, কিন্তু আমি অতটা
গুরুত্ব দিয়ে ভাবিনি। এখন দেখছি আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। অয়নের কথা শুনে সাব্বির হঠাৎ হেসে উঠল। হাসতে হাসতে অয়নের বিছানায় শুয়ে গড়াগড়ি খেতে লাগলো। এটা দেখে অয়ন বেশ বিরক্ত হলো। অয়ন অবাক চোখে সাব্বিরের দিকে তাকিয়ে বলে উঠল, এমন একটা সিরিয়াস সময়ে তুই হাসাহাসি করছিস, এটা শুধুমাত্র তোর দ্বারাই সম্ভব। আচ্ছা, তুই এভাবে হাসাহাসি করতেছিস কেন? আমাকে একটু বলবি প্লিজ? তোর বিয়ে করা বউকে তুই আজ কয়েকদিন ধরে আপু আপু করে ডাকছিস, এটা হাস্যকর নয় কি? এত কিছু রেখে তাই বলে আপু? ভাই, আমি আর হাসতে পারছি না, আমাকে একটা থামাতো, আমার পেট ব্যথা হয়ে গেল। তোর পেট আমি ব্যথা হওয়াচ্ছি। লাঠি দিয়ে পিঠের উপর বাড়ি দিলে তোর সব হাসি বের হয়ে যাবে। আমি কি জেনে শুনে ওনাকে আপু বলে ডেকেছি নাকি? আর ওনাকে আমি বউ হিসেবে মানি না, তাহলে আপু বললে সমস্যা কোথায়? তোদের এখনো ছাড়াছাড়ি হয়নি, তাহলে তুই আপু কেন বলবি? ছাড়াছাড়ি হলে এক কথা ছিল, কিন্তু এখন তো তোর বিয়ে করা বউ আছে, আর বিয়ে করা বউকে আপু ডাকা এটা মানা যায় না। আর যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি তোর মতন কপাল যেন আমার না হয়, নিজের বউকে আপু ডাকতে হয়। আচ্ছা ভাই, তুই তাহলে থাক তোর মতো, তোর হাতে মার খাওয়ার শখ আমার নাই। আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি তুই আমাকে এখন ধরতে পারলে পিটানি দিবি। তোর সাথে আবার পরে দেখা হবে, তোর মাথা ঠান্ডা হবে। আল্লাহ হাফেজ, আমি গেলাম। এ বলে সাব্বির দৌড়ে দরজাটা খুলে বাইরে বের হয়ে গেল। অয়ন সাব্বিরকে ধরতে গিয়েও ধরতে পারল না। বিরক্ত হয়ে খাটের উপর বসে রইল, কারণ সে খুব ভালো করে জানে এখন নিচে গেলেও সে সাব্বিরকে ধরতে পারবে না। সাব্বিরকে উপর থেকে দৌড়ে নিচে নামতে দেখে অয়নের আম্মু বলে উঠল, কি ব্যাপার সাব্বির, তুমি উপর থেকে এভাবে দৌড়ে নিচে নামছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? আস্তে নামো, উপর থেকে পড়ে গেলে তো বড় একটা বিপদ হয়ে যাবে। এভাবে দৌড়াবো না তো কি করবো আন্টি? বলেন তো, আপনার ছেলে আমার দিকে তেড়ে আসছে মারার জন্য, ওর থেকে বাঁচার জন্য এভাবে ছুটছি। আজকে থাকেন আন্টি, আবার কালকে দেখা হবে বেঁচে থাকলে। এখন আর এখানে থাকা যাবে না, এখানে থাকলে আমি খুন হয়ে যাব। এ বলে সাব্বির সেখান থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল তার বাইক নিয়ে তাদের বাসায়। সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত হয়ে আসলো। রাতে সবাই ডিনার করে যার যার রুমে ঘুমাতে চলে গেল। লামিয়া সবাই ঘুমিয়ে আছে, কিন্তু নদীর চোখে একটুও ঘুম নেই। নদী খালি এপাশ ওপাশ করছে। তারপরে ও ভাবলো ওর জন্য সবার ঘুম ভেঙে যাবে, তার জন্য ও আস্তে করে উঠে ছাদে চলে গেল। ওর মনটা কেমন যেন অস্থির লাগছে, সেই জন্য ছাদে গিয়ে এক কোণে দাঁড়িয়ে চাঁদটা দেখতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা, আমি কি অয়নকে ভালোবেসে ফেলেছি নাকি? ওর প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি। ও আমার আশেপাশে থাকলে আমার খুব ভালো লাগে, কিন্তু ও যখনই আমাকে আপু বলে ডাকে তখনই আমার অনেক অনেক রাগ উঠে যায়। কিন্তু আমি ওকে এই কথা কিভাবে বলবো যে আমার ওকে ভালো লাগতে শুরু করেছে? নদী নিজের মনে মনে এসব ভাবছিল। হঠাৎ করে ছাদে কারোর আসার শব্দ পেয়ে নদী ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখে অয়ন এসেছে। নদী অয়নকে দেখতে পেয়ে বেশ অবাক হয়ে গেল। তারপর অয়নের দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, আপনি কি আমাকে ফলো করছেন নাকি? আমি ছাদে এলাম আর আপনিও আমার পেছন পেছন ছাদেও চলে এলেন। বিষয়টা কি বলুন তো? আপনি কি আমাকে একটু শান্তি দিবেন না? এই যে মিস, সাবধানে কথা বলুন। বাড়িটা আমার, আমি যেখানে খুশি সেখানে যেতে পারি। আমি আপনার জন্য আসিনি, আমার ঘুম আসছিল না, এর জন্য আমি ছাদে এসেছি। আর আপনি কি বললেন আমি আপনাকে শান্তি দিচ্ছি না? আপনি আর আমাকে শান্তি কই দিলেন বলুন? আপনি সেদিন রাতে আমাকে বলেছিলেন পরের দিন সকালে আপনার জন্য বটগাছের নিচে অপেক্ষা করতে। আমি আপনার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, আপনি তো আসলেন না। আমার জীবনটা আপনি শুধু শুধু নষ্ট করে দিলেন। আপনি না জেনে শুনে একদম কথা বলবেন না। আমি আপনার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু বাড়িতে একটা ইমার্জেন্সি হওয়ার কারণে বাবা আমাকে ফোন দিয়ে জরুরিভাবে ডেকেছিল, যার জন্য আমি আপনার কাছে যেতে পারিনি আর আপনার সাথে যোগাযোগও করতে পারিনি, কারণ আপনার ঠিকানা মোবাইল নাম্বার আমার কাছে কিছুই ছিল না। থাক, আমাকে আর অজুহাত দিতে হবে না। আসলে কি, আমার মতো একটা সুন্দরী মেয়েকে ডিভোর্স দিতে আপনার মন চাচ্ছিল না, সেটা বললেই তো পারে, না তো অজুহাত দেওয়ার কি আছে? যেই না চেহারা তার আবার নাম রাখছে পেয়ারা। পেয়ারা, যে না চেহারা তার আবার নাম রাখছে পেয়ারা। চেহারা নিয়ে এত অহংকার করার কিছু নেই। ঠিক আছে, আপনাকে মোটে
খুব একটা সুন্দরী দেখা যায় না। আপনাকে আমার একটু পছন্দ না। এত কথা বাদ দিয়ে ডিভোর্স পেপার কোথায় আমাকে দিন, আমি সই করে দিচ্ছি। এখন আমি ডিভোর্স পেপার কোথায় পাবো? আপনি সেদিনকে আসেননি, আপনার জন্য আমি সকাল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষা করেও যখন আপনি আসলেন না, তখন ওই বট গাছের ওখানেই আমি ডিভোর্স পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়ে এসেছি। আমি কি আমার সাথে ডিভোর্স পেপার নিয়ে নিয়ে ঘুরি নাকি? ঠিক আছে, যেহেতু আপনি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলেছেন, আপনি আবারও বানিয়ে নিয়ে আসবেন, আমি তখন সই করে দিব। আর এখন আপনি যাওয়ার আগে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। ডিভোর্স পেপার রেডি হলে আমাকে কোথাও ডাকবেন, আমি সেখানে গিয়ে সই করে আসব। তাহলে হবে তো? আমি ডিভোর্স পেপার বানাতে পারবো না। ডিভোর্স পেপার বানাতে গেলে অনেক ঝামেলা হবে, আমার বাসায় জানাজানি হয়ে যাবে, পরে আমার মুশকিল হয়ে যাবে। যেহেতু আপনার কারণে আমি ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলেছি, সেহেতু এবার আপনি বানিয়ে নিয়ে আসবেন আর আমি সই করে দিব। আমি ডিভোর্স পেপার বানাতে পারবো না। যত টাকা লাগে আমি আপনাকে দিয়ে দিব, আপনি বানিয়ে নিয়ে আসবেন। আমি আর আপনাকে আটকাবো না, সই করে আপনাকে মুক্তি দিয়ে দিব। আমাকে আপনি টাকার অহংকার দেখাচ্ছেন নাকি মিস্টার অয়ন? টাকা আপনার অনেক থাকতে পারে, তাই বলে কিন্তু আপনি আমাকে অহংকার দেখাতে পারেন না। আমি হতে পারি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তার জন্য কি আপনি আমার সামনে টাকার অহংকার দেখাবেন? আরে বোন, আমি আপনাকে কখন টাকার অহংকার দেখালাম? আপনাকে আমি জাস্ট বললাম যত টাকা লাগে আমি আপনাকে দিব, কিন্তু আপনি ডিভোর্স পেপারটা বানিয়ে নিয়ে আসবেন। আমি বানাতে পারবো না। আমি আপনার কোন কালের বোন হই? আপনি আমার বড় আপুর বান্ধবী, সেক্ষেত্রে তো আপনি আমার। অয়ন পুরো কথা শেষ করতে পারল না। তার আগেই নদী এসে অয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। অয়নের ঠোঁট দুটো তার নিজের দখলে নিয়ে নিল। প্রায় 5 মিনিট লিপ কিস করার পর নদী অয়নকে ছেড়ে দিল। অয়ন তো নদীর দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। অয়ন কিছু বলতে পারছে না। নদী অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, একটা কথা মাথায় রাখবেন, আমি আপনার বড় বোনের বান্ধবী হতে পারি, কিন্তু আমি আপনার বোন নই। আমি আপনার বিয়ে করা বউ, আর এখনো আমাদের ডিভোর্সটাও হয়নি। তাহলে আপনি আমাকে বউ বলে ডাকতে পারেন না। আর আপনার সাথে কিছুক্ষণ আগে যেটা করলাম, সেটা কিন্তু পরবর্তীতে আবার করতে বাধ্য হব, যদি আপনার মুখে আমি আপু ডাকটা আবার শুনি। এখন তো একা একা ছাদে করেছি, কেউ দেখতে পায়নি। যখনই আপনি আমাকে আপু বলে ডাকবেন, সামনে যে কেউ থাকুক, আমি কিন্তু এই কাজটা আবারও করব। তখন আপনার মান সম্মানটা কোথায় যাবে ভেবে দেখেছেন তো? নদীর মুখে এমন কথা শুনে অয়ন নদীর দিকে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর কি যেন ভাবলো, তারপরে নদীকে বলে উঠল, আপনি তো খুব ডেঞ্জারাস মেয়ে। আপনাকে আমার বিয়ে করে জীবনটা জ্বলে গেল। আপনাকে যত তাড়াতাড়ি ডিভোর্সটা দিয়ে দিতে পারি, ততই আমার মুক্তি। আপনি থাকেন আমার ছাদে, আসার মুডটাই নষ্ট করে দিলেন। আমি রুমে চলে গেলাম। এই বলে অয়ন ছাদ থেকে নেমে তার রুমের দিকে চলে গেল। নদী সেখানেই দাঁড়িয়েছিল। নদী যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রয়েছে আর ভাবছে কিছুক্ষণ আগে সে কি কাজটা করেছে। সে নিজের কপালে নিজে একটা থাপ্পড় মেরে বলে উঠল, ইস, এই কাজটা কিভাবে করতে পারলাম আমি? নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেললাম কেন, আমি বুঝতে পারছি না। অয়ন আমাকে আপু বললেই কেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না? ছেলেটাকে আমি ভালোবেসে ফেলেছি। পিচি হলে কি হবে, ও খুব ভালো মনের একজন মানুষ আর খুব রোমান্টিকও। আমার সাথে কিভাবে রেসপন্স করছিল, ইস, আমার এখন লজ্জা লাগছে। আমি ওর সামনে যাব কিভাবে? এভাবে নদী লজ্জায় লাল হয়ে উঠল। তারপর বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে চলে আসলো লামিয়ার রুমে ঘুমাতে। পরের দিন সকালবেলা লামিয়া তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাইকে ডেকে তুলল। তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। খালি বাড়িতে থেকে গেল রুহি। ওর নাকি খুব মাথা ব্যথা করছে, তাই ও ক্যাম্পিংয়ে যাবে না আজ। বাড়িতে এখন রুহি, অয়ন আর অয়নের আম্মু আছে। অয়নের আম্মু সকালে খাওয়া দাওয়া শেষ করে সব গোছগাছ করে রেখে নিজের রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছে, আর রুহি লামিয়ার রুমে রেস্ট নিচ্ছিল। রুহি লামিয়ার রুমের থেকে বের হয়ে আস্তে আস্তে নিচে নেমে দেখল কেউ নেই। অয়নের আম্মু রেস্ট নিচ্ছে। এটা দেখে রুহি মনে মনে বলে উঠল, আজকে একটা সুযোগ পেয়েছি। আজকে আমি দেখব অয়ন তুমি আমার থেকে কিভাবে পালাও। আজকে আমি তোমাকে নিজের করেই ছাড়বো। আমি এত ভালো করে তোমাকে বোঝালাম যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে পাত্তাই দিলে না। তো আজকে দেখো আমি তোমার সাথে কি করি। রুহি নিজের মনে মনে এসব ভাবতে ভাবতে চলে গেল অয়নের রুমের সামনে।
অয়নের রুমে গিয়ে দেখলো অয়ন ফোনে গেমস খেলছে। রুহিকে আসতে দেখে অয়ন অবাক হয়ে বলে উঠল, রুহি আপু, তুমি এখানে? তোমার কিছু দরকার নাকি? তোমার কোনো দরকার হলে তুমি আম্মুকে বলতে পারতে। তুমি আমার রুমে আসলে কেন? রুহি অয়নের কোনো কথার উত্তর না দিয়ে অয়নের রুমে দরজাটা আটকে দিল। তারপর আবারও অয়নের কাছে ফিরে আসলো। অয়ন রুহিকে তার রুমে দরজাটা আটকাতে দেখে অবাক হয়ে বলে উঠল, কী ব্যাপার আপু, তুমি দরজা বন্ধ করলে কেন? আর তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমাকে কি কিছু বলবে নাকি? বললে বলতে পারো, কিন্তু তোমার চোখ মুখ দেখে আমার ভালো লাগছে না। আমি তোমাকে ভালোবাসি অয়ন, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি সত্যিই আমাকে বিয়ে করবে না? দেখো আপু, আমি তোমাকে এক কথা বারবার বলেছি, তুমি আমার খালাতো বোন হও সম্পর্কে। এর বাহিরে কখনো আমি তোমাকে অন্যরকম চোখে দেখিনি। তুমি কেন এই বিষয়টা বুঝতে পারছো না? অয়ন এই কথা বলতেই রুহি এসে অয়নকে জড়িয়ে ধরল। তারপরে জোরে জোরে চিৎকার করতে লাগলো। অয়ন এটা দেখে রুহিকে তার বুক থেকে সরিয়ে ঠাস করে তার গালে থাপ্পড় মেরে দিল। রুহি তারপরে আরও চিৎকার করে বলে উঠল, খালামণি, তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে তাড়াতাড়ি বাঁচাও। অয়ন আমার সাথে। রুহি এটা বলে দরজা খুলে কান্না করতে করতে চলে গেল নিচে। অয়নের আম্মু রুহির কান্না শুনে আর চিৎকার শুনে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বের হয়ে এসে দেখে রুহি কান্না করছে। রুহিকে জড়িয়ে ধরে অয়নের আম্মু বলে উঠল, কি হয়েছে মা রুহি? তুই আমাকে বল, কান্না করছিস কেন এভাবে? তোর না মাথা ব্যথা করছিল? তুই না উপরে রেস্ট নিচ্ছিলি? তাহলে তুই এখন এভাবে কান্না করছিস কেন? অয়ন, অয়ন আমার সাথে। রুহি আর কিছু বলল না, আবারও কান্না করতে লাগলো, মানে অভিনয় করতে লাগলো। অয়নের আম্মু রুহির কোনো কথা বুঝতে না পেরে রুহিকে আবারও প্রশ্ন করলো, অয়ন, অয়ন কি করেছে তোর সাথে? আমাকে পরিষ্কার করে বল তো, আমি তোর কোনো কথাই বুঝতে পারছি না। রুহি এবার কান্না থামিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর অয়নের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খালামণি, আমার খুব মাথা ব্যথা করছিল। তুমি তোমার ঘরে রেস্ট নিয়েছিলে দেখে আমি তোমাকে ডিস্টার্ব করিনি। আমি অয়নের কাছে গিয়েছিলাম ঔষধ আনার জন্য। আর অয়ন তখন আমাকে জোর করে রুমে খারাপ কাজ করার চেষ্টা করছিল। ও আমার সাথে অন্যায় করতে যাচ্ছিল। আমি ওর কথাতে রাজি হইনি দেখে ও আমাকে থাপ্পড় মেরেছে খালামণি। অয়নের আম্মু অয়নের নামে এই কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অয়নের আম্মু চিৎকার করে অয়নকে ডাকতে লাগলো। অয়ন তাড়াতাড়ি করে নিজের ঘর থেকে নিচে আসতেই অয়নের আম্মু ঠাস ঠাস করে অয়নের গালে চর বসিয়ে দিল। তারপর অয়নকে বলতে লাগলো, সি অয়ন, তোকে আমার নিজের ছেলে বলতে লজ্জা করছে। তুই এত ছোট মন মানসিকতা নিয়ে চলাফেরা করিস? এভাবে তুই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করতে পারলি? এটা আমার বিশ্বাসই হচ্ছে না। অয়ন গালে হাত দিয়ে তার আম্মু দিকে তাকিয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না। অয়নের আম্মু আবার ওকে বলে উঠল, কি হলো? তুই কথা বলছিস না কেন? এখন উত্তর দে, তুই কেন এই কাজটা করলি? আমি কি তোকে এই শিক্ষা দিয়ে মানুষ করেছি? তুই আমার মুখটা ছোট করে দিলি সবার সামনে। ছি, তুই এখনই বাড়ি থেকে বের হয়ে যা। তোর মতো ছেলেকে এই বাড়িতে আমি রাখতে চাই না। রুহি তার খালামুনির কথা শুনে অবাক হয়ে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, খালামণি এটা কি বলছে? অয়নকে বাসা থেকে বের করে দিলে তো আমার প্ল্যান সাকসেসফুল হবে না। অয়নকে কিছুতেই বাসা থেকে বের হতে দেয়া যাবে না। আমি আজকেই অয়নকে বিয়ে করব, সে যেভাবেই হোক না কেন। রুহি এসব ভাবলো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে তার খালামুনিকে আস্তে করে বলে উঠল, খালামণি, বাইরে এসব জানাজানি হলে তো আমার সমস্যা হবে। আমি কখনো বিয়ে করতে পারবো না। তুমি এক কাজ করো, অয়নের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। ও ভুল করেছে, আমি ওকে মাফ করে দিলাম। অয়ন এতক্ষণ চুপ করে থাকলো। রুহির কথা শুনে ওর মাথা গরম হয়ে গেল। তারপর রুহিকে চিৎকার করে বলে উঠল, আপু, তোমার মাথায় কি সমস্যা আছে? তোমাকে একটা কথা বললে তুমি বোঝো না? আমি তোমাকে বিয়ে করব না, আমি তোমাকে ভালোবাসি না। আর কতবার বলবো? অয়নের মুখে এই কথা শুনে অয়নের আম্মু আবারও ঠাস করে চর মেরে দিল অয়নকে। তারপর চিৎকার করে বলে উঠল, অয়ন, তুই একদম চুপ করে থাক। তুই কোন মুখে কথা বলছিস? নোংরামো করতে ভালো লাগে আর বিয়ে করতে ভালো লাগে না, তাই না? নিজের ছেলে হয়ে তোকে এসব কথা বলতে আমার লজ্জা লাগছে। তুই রুহিকে বিয়ে করবি আর আজকেই বিয়ে করবি? আম্মু, তুমি আমাকে মারছো কেন?
আর আমি কি নোংরামো করেছি আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে? এখন কি নোংরামো করছিস সেটা বুঝতে পারছি না, তাই না? আমি তোর নিজের মা হয়ে নিজের মুখে বলবো তোর কুকীর্তিগুলো? তুই কি সেটা চাস? তুই যে রুহির সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিস, রুহি আমাকে সব বলেছে। এখন এত কথা বাদ দিয়ে সাব্বিরকে ফোন দে। আমি তোর আব্বুকে ফোন দিয়ে বলছি কাজে নিয়ে আসতে, তোদের বিয়ে পড়িয়ে দেবো। বাসে একরকম ঝামেলা চলছিল। এর মধ্যে বাসের কলিং বেল বেজে উঠল। রুহি গিয়ে দরজাটা খুলে দিল। রুহি দরজা খুলে দাঁড়িয়ে দেখতে পেল বাহিরে লামিয়ারা দাঁড়িয়ে আছে। রুহির চোখ মুখ কেমন একটা দেখে বলতে লাগলো, কি রে রোহি, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে? তুই কি কান্না করেছিস নাকি? রুহি কিছু না বলে আবারও ভিতরে চলে গেল। লামিয়ারা কিছু বুঝতে না পেরে দরজাটা আটকে দিয়ে চলে আসলো ড্রয়িং রুমে। এসে দেখে অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর তার আম্মু বসে কান্না করছে। লামিয়া এটা দেখে তার আম্মুর কাছে গিয়ে বলে উঠল, কি হয়েছে আম্মু তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? কি রে অয়ন, তুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? আমাকে খুলে বল, আমার তো চিন্তা হচ্ছে। অয়নের আম্মু কান্না থামিয়ে লামিয়াকে সব কিছু খুলে বলল। অবন্তী আর নদীও সব কথা শুনল। সবাই সব কিছু শুনে অবাক হয়ে গেল। লামিয়া চিৎকার করে বলে উঠল, না, আমি এটা মানি না। আমার ভাই এটা করতে পারে না। আমার ভাইকে আমি খুব ভালো করে চিনি। আর আম্মু, তুমি কিভাবে নিজের ছেলেকে অবিশ্বাস করতে পারলে বলো? লামিয়ার এই কথা শুনে রুহি আবার কান্না করতে করতে অভিনয় করে বলে উঠল, লামিয়া, তুই কি বলতে চাচ্ছিস? তাহলে আমি মিথ্যে কথা বলছি? তুই আমাকে বিশ্বাস করিস না? তুই না একটা মেয়ে, একজন মেয়ে হয়ে আমাকে অবিশ্বাস করলি? তুই চুপ করে থাক, একটা কথাও বলবি না। আমার ভাই যে তোকে সহ্য করতে পারে না সেটা আমরা এখানে সবাই জানি। ভাই, তুই বল তো, তোর সাথে কি হয়েছিল? তুই আমাকে নির্দ্বিধায় বল, আমি তোর পাশে আছি। তারপর অয়ন সবার সামনে সব কিছু খুলে বলল। রুহি আরও বেশি কান্না করা শুরু করে দিল। রুহির এরকম ন্যাকামো দেখে লামিয়া রুহিকে থাপ্পড় মেরে দিল। তারপর বলল, আর একদম ন্যাকামি করবি না। আমি বললাম এখনই আমাদের বাড়ি থেকে তুই বের হয়ে যা। আর যদি সত্যি কথা বলে দিস তাহলে তোকে মাফ করে দিব। আবারও যদি নাটক করার চেষ্টা করিস তোর অবস্থা কিন্তু খুব খারাপ করে দিব। আমি বলে দিলাম, আমি আমার ভাইয়ের অপমান সহ্য করব না। লামিয়ার কথা শুনে ওরা রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগে নদী সবার উদ্দেশ্যে বলে উঠল, আমি আপনাদের সবাইকে কিছু কথা বলতে চাই, যদি আপনারা আমাকে অনুমতি দেন। আমি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন, তারপরও আমার মনে হলো আপনাদের সত্যিটা জানানো উচিত। নদী এই কথা বলাতে সবাই অবাক হয়ে গেল। সাথে সাথে বাসার কলিং বেল আবারও বেজে উঠল। লামিয়া গিয়ে দরজা খুলে দেখল সাব্বির ও তার আব্বু দুজনেই চলে এসেছে। দুজনকে ভেতরে নিয়ে এসে দরজাটা আটকিয়ে দিল। তারপর লামিয়া ফিরে এসে নদীকে উদ্দেশ্য করে বলে উঠল, নদী, তুই কি বলতে চাচ্ছিলি এখন বল। এখন সবাই উপস্থিত আছে, সবাই তোর কথা শুনুক। আর আমি বুঝতে পারছি না তুই কি এমন কথা বলবি যার জন্য আমাদের অনুমতি নিতে হলো তোর। সবাই যদি অয়নকে বিশ্বাস করে, তাও আমি অয়নকে বিশ্বাস করি না, কারণ ওর মতো ছেলে আমি খুব কমই দেখেছি। এখন সবাই অবাক হচ্ছেন তো যে কয়েকদিন আগে অয়নকে দেখে এই কথা কেন বলছি। তাহলে শুনুন, আমি অয়নের বিয়ে করা বউ, তারপরেও কখনোই আমার দিকে খারাপ নজরে তাকায়নি। আর কখনো কিনা অয়ন তো রুহিকে সহ্যই করতে পারে না, আর ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে, এটা কি আদৌ বিশ্বাসযোগ্য? আমার নিজের খুব অবাক লাগছে। আন্টি, একটা কথা ভেবে নিজের ছেলেকে আপনি অবিশ্বাস করলেন আর বোনের মেয়েকে বিশ্বাস করলেন, এটা একটু কষ্টদায়ক। আমার এটাই বলার ছিল সবাইকে। নদীর কথা শুনে সবাই অনেকটা বেশি অবাক হয়ে গেল। এ মেয়ে কি বলছে? পাগল হয়ে গেল নাকি? সবাই চুপ হয়ে রয়েছে, কেউ কোনো কথা বলছে না। অন্ত অবাক হয়ে গেছে। ও কখনো ভাবতে পারেনি নদী সবার মাঝে এই কথাটা বলে দিবে। লামিয়া নদীর সামনে এসে দাঁড়িয়ে ওকে বলে উঠল, নদী, একটা সিরিয়াস বিষয় নিয়ে তুই কেন মজা করছিস? এখন কি মজা করার সময়? তুই তো আমার ভাইকে চিনতিস না, তাহলে তোদের বিয়ে হলো কিভাবে? আমাদের কি পাগল মনে হচ্ছে তোর? হ্যাঁ, যে তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করব? লামিয়ার কথা শুনে নদী কিছু বলতে যাবে, তার আগে সাব্বির নদীকে থামিয়ে দিয়ে লামিয়াকে বলে উঠল,
আপু, আমি সব ঘটনা খুলে বলছি। তোমার মনে আছে আমরা ফ্রেন্ডরা সবাই মিলে পিকনিকে গিয়েছিলাম, একটা গ্রামে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমরা আটকে পড়ি, বাকি ফ্রেন্ডরা অন্য রাস্তায় চলে গিয়েছিল। আমি আর অয়ন শুধু আটকে পড়ি বৃষ্টির মধ্যে, কোথাও যাওয়ার রাস্তা না পেয়ে একটা ভাঙা বাড়িতে আশ্রয় নিই। একটু যখন বৃষ্টি কম হলো তখন আমি গাড়ির খোঁজে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে গিয়েছিল। ওই ভাঙা বাড়িতে শুধুমাত্র সাব্বির একা ছিল। আমি বাইরে বের হওয়ার পরে বৃষ্টি আরও জোরে নামে। আমি আর ফিরে যেতে পারিনি, আমিও রাস্তায় আটকা পড়ে যাই। ওই বাড়িতে আগে থেকেই নদী আপু আটকে ছিল, সেটা আমরা খেয়াল করিনি। পরে সাব্বিরের সাথে নদী আপুর পরিচয় হয়, আর আমি সকালে অয়নকে যখন নিতে আসতে যাই তখন দেখি ওইখানে ঝামেলা হচ্ছে। আমি জিজ্ঞাসা করাতে ওখানকার লোকজনেরা বলে ওদের দুজনকে ধরেছে সকালে। আমি বুঝতে পারলাম ওরা ভুল বুঝেছে, এটা ওদের সঠিক বোঝানোর চেষ্টাও করলাম, করেও আমি ব্যর্থ হই। জোর করে ওরা অয়নের সাথে নদী আপুর বিয়ে দিয়ে দেয়। তারপরে দুজনে ডিভোর্স দিয়ে দিতে চেয়েছিল দুজনকেই, কিন্তু যেদিন ডিভোর্স দেবে সেদিনই আঙ্কেল অয়নকে জরুরিভাবে ডেকে পাঠায়, যার কারণে আর ডিভোর্স দেওয়া হয়ে ওঠে না। আবার হঠাৎ এতদিন পরে নদী আপুর সাথে অয়নের দেখা হলো। আমি এখন সবকিছুই তোমাদের ভেঙে বললাম, এখন তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। সাব্বির এসব কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। হঠাৎ করে রুহি বলে উঠল, অয়ন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। খালামণি, ওর কোনো দোষ ছিল না। আমি ওকে মিথ্যে অপবাদ দিয়ে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ আমি ওকে ভালোবাসি। আমি জানতাম না ও বিবাহিত, তাহলে হয়তো আমার ভালোবাসা কখনো প্রকাশ করতাম না। তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিও। আমি এই বাসা থেকে চলে যাচ্ছি। রুহি এটা বলেই যেই বাসা থেকে বের হয়ে চলে যেতে যাবে, এমন সময় অয়ন বলে উঠল, কেউ যদি তার ভুলটা স্বীকার করে নেয় তাহলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আমি তোমাকে ক্ষমা করে দিলাম আপু, আর কোনোদিনও এমন কোনো কাজ করো না যাতে তুমি সবার কাছে ছোট হও। রুহি আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সবাই বসে আছে, সবার মুখ ভার, সবাই একটা সিদ্ধান্ত নিতে চাইছে। এমন সময় অয়নের আব্বু বলে উঠল, এখন কিছুই করার নাই। নদীর আম্মু আব্বুকে ডেকে সব কিছুই বুঝিয়ে বাড়ির বউ বাড়িতে রেখে দিতে হবে। দরকার পড়লে ওদের নতুন করে বিয়ে দিতে হবে। এছাড়া আমি কোনো উপায় দেখছি না। নদী, তোমার আব্বু বা আম্মুর নাম্বার দাও, আমি ওদের আসতে বলছি। তারপরে নদী তার আব্বুর নাম্বার অয়নের আব্বুর কাছে দিয়ে দিল। অয়নের আব্বু নদীর আব্বুকে ফোন দিয়ে তাদের বাসায় আসতে বলল, যত দ্রুত সম্ভব। নদীর আব্বু বলল তারা যত তাড়াতাড়ি সম্ভব আসছে। তারও রওনা দিয়ে দিল অয়নদের বাসার উদ্দেশ্যে। বেশ কয়েক ঘন্টা পর নদীর আব্বুরা চলে আসলো অয়নদের বাসায়। সবাই ড্রয়িং রুমে বসে আছে। নদীর আব্বু বলে উঠল, ভাইজান, আমাদের এত দ্রুত ডেকে পাঠালেন যে? কোনো সমস্যা হয়েছে? আমার মেয়ে কোনো অন্যায় করেছে? নদীর আব্বুর এই কথা শুনে অয়নের আব্বু সব কিছু খুলে পড়ল নদীর আব্বুকে। নদীর আব্বু সব শুনে তো নদীকে মারতে যাবে, তখনই অয়নের আব্বু বলে উঠল, এত বড় মেয়ের গায়ে হাত তুলতে নেই। এখন একটাই সমাধান, ওদের আবার বিয়ে পড়িয়ে দেই আর ওদের আমরা মেনে নেই। অয়নের আব্বুর এই কথা শুনে সবাই সম্মতি প্রকাশ করলো নদীর আব্বুকে পৌঁছানোর জন্য। নদীর আম্মু বলে উঠল, আমার মনে হয় আমার মেয়ে এখানেই সুখে থাকবে। তুমি আর না করো না, এই বিয়েতে রাজি হয়ে যাও। তারপরে আর কি করার, সবার সম্মতিতে একটা কাজে ডেকে ওদের বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। রাত প্রায় 12টা। অয়ন রুমে আসলো, এসে দেখলো নদী খাটের মাঝখানে বসে আছে। অয়ন দরজাটা লাগিয়ে দিয়ে নদীর কাছে আসতে নদী খাট থেকে নেমে অয়নের কলার ধরে বলে উঠল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। না, আজকে যে আমাদের বাসর রাত, তুমি কি সেটা ভুলে গেছো? না, আমি সেটা ভুলিনি, কিন্তু এই সাব্বির হার আমাকে আটকে রেখেছিল। তা তুমি আমাকে যে পছন্দ করো সেটা আগে বলনি কেন? আমি কি আগে বুঝতে পেরেছিলাম নাকি? সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই জুনিয়র বরটাকে আমার অনেক বেশি ভালো লেগে গেছে। আই লাভ ইউ জুনিয়র বর। আই লাভ ইউ মাই ডিয়ার সিনিয়র বউ। তাহলে এখন আদর করা শুরু করি। তুমি সেটা সহ্য করার জন্য তৈরি হও। এই বলে অয়ন ঠোঁটজোড়া তার দখলে করে নিল। নদীও অয়নের সাথে রেসপন্স করতে লাগলো। আস্তে আস্তে তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকলো। আমরা আর গভীরে না যাই, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সারা জীবন এভাবেই সুখে শান্তিতে থাকতে পারে।
আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।